আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। গত 17 নভেম্বর 2025 তারিখ বাংলাদেশ শ্রম আইন 2006-এর সংশোধনী বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে আমরা উক্ত সংশোধনী সম্পর্কে অবগত হয়েছি এবং কাজ করছি। আমরা উক্ত সংশোধনী নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আলোচনায় থাকবে প্রথম অধ্যায় প্রারম্ভিক, ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ, ধারা 2 সংজ্ঞাসমূহ। উক্ত সংশোধনীর প্রথমেই আমরা এমন একটা ফিচার দেখছিলাম যেখানে লেখা আছে বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সোমবার নভেম্বর 17, 2025। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, মুদ্রণ ও প্রকাশন শাখা, বিজ্ঞপ্তি, তারিখ 2 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 17 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, অধ্যাদেশ নং 65, 2025, বাংলাদেশ শ্রম আইন 2006-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ। যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ শ্রম আইন 2006 সনের 42 নম্বর আইনের অধিকতর সংশোধন করা সমীচীন এবং প্রয়োজনীয়, এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন। প্রথম অধ্যায় প্রারম্ভিক, সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন 1। এই অধ্যাদেশ বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025 নামে অভিহিত হইবে। ইহা অবিলম্বে কার্যকর হবে। কয়েকটা বিষয় এখানে খেয়াল রাখার বিষয় যে আমরা জানি বাংলাদেশ শ্রম আইন 2006 এর সংশোধন হয়, কিন্তু এটা আবার অধ্যাদেশ আকারে প্রকাশ পেয়েছে। এটা কি আইন না অধ্যাদেশ না এটা কি? এই বিষয়টা হলো যে আইন পাশ হয় সংসদে, যেহেতু সংসদ নাই, সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে, সেহেতু বাংলাদেশ সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করিতে পারেন। তাই সংবিধানে যেভাবে লেখা আছে আমি একটু পড়ে শোনাই। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 93-এর 1 অনুযায়ী রাষ্ট্রপতি দুটি ক্ষেত্রে অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন। একটা যখন সংসদ ভেঙে যাওয়া অবস্থায় থাকে, আর যখন সংসদ জীবিত কিন্তু অধিবেশন নেই। এমন অবস্থায় রাষ্ট্রপতি কোনো বিশেষ প্রয়োজনে কোনো বিশেষ উদ্দেশ্য পূরণকল্পে অধ্যাদেশ জারি করতে পারেন। তবে এটা যখন সরকার গঠিত হয় অথবা যখন আবার সংসদ বসে, সে প্রথম বৈঠকেই উক্ত বিলটি এই অধ্যাদেশটি বিল আকারে সংসদে উপস্থাপন করতে হয় এবং 30 দিনের মধ্যে উক্ত বিলটি পাশ করে নিতে হয়, তখন সেটা আইনি রূপ লাভ করে। আর যদি এটা 30 দিনের মধ্যে পাশ না করা হয় তবে উক্ত অধ্যাদেশটি অকার্যকর অবস্থায় থাকে। তো যেহেতু এখন বাংলাদেশে সংসদ নেই, অধিবেশন নেই, সেহেতু রাষ্ট্রপতি সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে এই অধ্যাদেশটি জারি করেছেন। এবং যখন নতুন সরকার গঠিত হওয়ার প্রথমেই যখন পার্লামেন্ট বসবে তার 30 দিনের মধ্যে এই অধ্যাদেশটি সংসদে বিল আকারে উত্থাপিত হবে এবং পাশ করে নেবে, অন্যথায় এই অধ্যাদেশটি অকার্যকর অবস্থায় থাকবে। দ্বিতীয়টা হলো ইহা অবিলম্বে কার্যকর হবে। তাহলে আমাদের কোশ্চেন হলো যে বাংলাদেশ শ্রম আইনের যে সংশোধন আসলো এবং এটা কবে থেকে অ্যাপ্লিকেবল হবে? এটা অ্যাপ্লিকেবল হবে ইহা অবিলম্বে কার্যকর হবে, মানে যেদিন বিজ্ঞপ্তি হয়েছে সেদিন থেকে কার্যকর হবে। যেহেতু বিজ্ঞপ্তি হয়েছে 17 নভেম্বর 2025 সোমবার, অতএব ওই দিন থেকেই এই অধ্যাদেশটি কার্যকর হবে এবং এই অধ্যাদেশ মানে আইনের রূপ লাভ করবে। আইন যেভাবে মর্যাদা পায় এই অধ্যাদেশের সেম মর্যাদা দিয়েই অধ্যাদেশটি ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, প্রথম অধ্যায় প্রারম্ভিক, যেখানে বলা আছে আমি সংশোধনী নিয়ে কিন্তু একের পর এক আলোচনা করে যাচ্ছি। আইনের কতিপয় শব্দের সংশোধন। বাংলাদেশ শ্রম আইন 2006 সনের 42 নম্বর আইনের উল্লেখিত মহিলা, মহিলাকে, মহিলার, মহিলাগণের, মহিলাদের শব্দের পরিবর্তন, মানে বাংলাদেশ শ্রম আইনের ভিতরে যেখানে যেখানে মহিলা, মহিলাকে, মহিলার, মহিলাগণের, মহিলাদের শব্দ থাকবে তা প্রতিস্থাপিত হয়
নারীকে নারীগণের নারীদের শব্দ দ্বারা প্রতিস্থাপিত করতে হবে, মানে মহিলার পরিবর্তে বা নারী ব্যবহার করতে হবে সব জায়গাতে। দ্বিতীয়টি ছিল এই আইন অন্যত্র ভিন্নরূপ কিছু নির্ধারিত না থাকলে এই আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, এটা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। 4 নম্বর আছে উপধারা 3-এ যাহা কিছু থাকুক না কেন এই আইন নিম্নলিখিত প্রতিষ্ঠান বা শ্রমিকের উপর প্রযোজ্য হইবে না। কোথায় কোথায় প্রযোজ্য হইবে না? সরকার বা সরকারের অধীনস্থ কোনো অফিস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, সমরস্ত্র কারখানা, এরকম অনেকগুলো 4-এর ভিতরে অনেকগুলো অপশন দেওয়া আছে যেই সব জায়গায় প্রযোজ্য হবে না। তবে এবার সংশোধনীতে শ্রম আইনের মানে বিস্তার একটু আরো বৃদ্ধি করা হয়েছে। যেমনি আগে ছিল ঘ নম্বরে অসুস্থ, অক্ষম, বৃদ্ধ, দুস্থ, প্রতিবন্ধী, এতিম, পরিত্যক্তা মহিলা বা শিশু অথবা বিধবাদের চিকিৎসা বা সেবার জন্য পরিচালিত কিন্তু মুনাফা লাভের লক্ষ্যে পরিচালিত নহে এরূপ কোনো প্রতিষ্ঠান, এই জায়গাতে আগে মানে লেবার ল অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য ছিল না, কিন্তু এবার এটাকে বিলুপ্ত করা হয়েছে। মানে হলো এবার এই জায়গাতেও লেবার ল প্রযোজ্য হবে। আর একটা বিষয় ছিল যতে মুনাফা বা লাভের লক্ষ্যে পরিচালিত নহে এমন ছাত্রাবাস বা মেস, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যেখানে লেবার ল প্রযোজ্য ছিল না কিন্তু এখন প্রযোজ্য হবে। ধারা 2 সংজ্ঞাসমূহ 8-এর ক এর পরিবর্তে প্রতিস্থাপিত হয়ে 8-এর ক হবে। এখন হবে কৃষি শ্রমিক অর্থ এমন কোনো ব্যক্তি যিনি দৈনিক, সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক ভিত্তিতে অথবা নির্দিষ্ট কোনো কাজ সম্পাদনের মজুরি বিনিময়ে কৃষি কর্মে অথবা কৃষি খামারে নিযুক্ত থাকেন। আর কৃষি খামারের ব্যাখ্যা দেওয়া হয়েছে। কৃষি খামার কি? কৃষি খামার অর্থ ফসল, ফল, ফুল উৎপাদন, মৎস্য চাষ, পোল্ট্রি, পশু বা প্রাণী পালন হয় এরূপ কোনো এলাকা যেখানে অনন্য 5 জন শ্রমিক মজুরির বিনিময়ে নিয়োজিত থাকেন। 9 খ গৃহ পরিচালক, ডোমেস্টিক ওয়ার্কার অর্থ এমন কোনো ব্যক্তি যিনি নিয়োগকারীর গৃহে মৌখিক বা লিখিতভাবে খণ্ডকালীন অথবা পূর্ণকালীন নিয়োগের ভিত্তিতে গৃহকর্ম সম্পাদন করেন। এই ক্ষেত্রে মেস বা ডরমেটরি গৃহ হিসেবে পরিচালিত হইবে। আচ্ছা, এখন এই দুইটা বিষয় একটা প্রতিস্থাপিত হয়েছে, আগে ছিল এখন যোগ করা হয়েছে, আর একটা নতুন চলে আসছে, সংযোজিত হয়েছে 8-এর খ এবং 9-এর খ। তাহলে 8-এর খ হলে কৃষি খামার। কৃষি খামার বলতে আমরা বুঝে গেছি যে ফল ফুল উৎপাদন হয়, মৎস্য চাষ হয়, পোলট্রির চাষ হয়, গবাদি পশুর চাষ হয় এমন কোনো এলাকা যেখানে ন্যূনতম বা অনন্য 5 জন শ্রমিক কাজ করেন, এটাই কিন্তু কৃষি খামার। তাহলে এই কৃষি খামারে কিন্তু লেবার ল প্রযোজ্য হবে। 2 নম্বরে 9-এর খ গৃহ পরিচালক, যেটা ব্যাখ্যা দিয়েছেন যে যিনি গৃহে কাজ করেন তিনি গৃহ পরিচালক। এই গৃহ পরিচালকের ক্ষেত্রে লেবার ল প্রযোজ্য হবে কি? মানে ইনিও কি কোশ্চেন থাকে, ইনিও কি অর্জিত ছুটির টাকা, ইনি কি ম্যাটার্নিটি লিভ, ইনি কি ম্যাটার্নিটি বেনিফিট, ইনি তার বেতন কত হবে? আচ্ছা, মূলত এরকম এত বেশি কিছু চিন্তা করার দরকার নাই। গৃহ পরিচালকের যারা থাকবে এরা লেবার লয়ের দ্বাদশ এবং ত্রয়োদশ চতুর্দশ অধ্যায় তাদের জন্য প্রযোজ্য হবে, কারণ গৃহ পরিচালকের জন্য কোনো ন্যূনতম মজুরির কোনো গেজেট নাই, আর কৃষি খামারের কোনো ন্যূনতম গেজেট নাই। তবে এদের জন্য এরা যেহেতু লেবার লতে মানে আইনি ভিত্তি দিয়েছে, লেবার ল অন্তর্ভুক্ত হয়েছে, পর্যায়ক্রমে এদের সবগুলোই আস্তে আস্তে সবকিছুই হবে। সংজ্ঞাসমূহ 2 12 খ জেন্ডার ভিত্তিক সহিংসতা ও হয়রানি অর্থ কর্মক্ষেত্রে এমন সহিংসতা বা হয়রানি যা জেন্ডার পরিচয়, জেন্ডার অভিব্যক্তি অথবা বৈষম্যমূলক জেন্ডার সংবেদনশীলতার উপর ভিত্তি করিয়া ঘটে, অথবা যাহা একটি নির্দিষ্ট জেন্ডার পরিচয়, জেন্ডার অভিব্যক্তি ব্যক্তিদের উপর ক্ষতিকর বা অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলে, ইহার মধ্যে যৌন হয়রানিও ইহার অন্তর্ভুক্ত। এখানে শুধু এটার সংজ্ঞা দেওয়া হয়েছে, বাট এটা ডিটেলস যদি দেখতে চান তাহলে আইলো কনভেনশন 190 এটা আপনাকে দেখতে হবে। এখানে ডিটেলস আছে যে জেন্ডার সহিংসতা হয়রানির ব্যাপারে অনেকগুলো অনুচ্ছেদ আছে এবং এর প্রতিরোধের জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে ওখানে সবগুলো দেওয়া আছে। ধারা 2 সংঘর্ষসমূহ, যেখানে ছিল ট্রেড ইউনিয়ন। আগে যেখানে ছিল ট্রেড ইউনিয়ন শ্রমিকরা এবং মালিকদের ট্রেড ইউনিয়ন, আগে ছিল শ্রমিকগণের বা মালিকগণের কোনো ট্রেড ইউনিয়ন বা কোনো ট্রেড ইউনিয়ন ফেডারেশনের অন্তর্ভুক্ত হবে।
এবার হয়েছে শ্রমিকগণের, কর্মকর্তাগণের এবং মালিকগণের ট্রেড ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন বা সমিতি। এখন হলো শ্রমিকরা করবে ট্রেড ইউনিয়ন, কর্মকর্তারা মানে এদেরকে আমরা স্টাফ মনে করি, এরা করবে হলো অ্যাসোসিয়েশন বা সমিতি, আর মালিকগণের থাকবে ফেডারেশন। তাহলে একটা প্রতিষ্ঠানে কিন্তু তিন ধরনের ট্রেড ইউনিয়ন থাকবে, একটা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন, কর্মকর্তাগণের অ্যাসোসিয়েশন বা সমিতি, মালিকগণের ট্রেড ইউনিয়ন বা ফেডারেশন। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন মালিকদের সাথে যেভাবে নেগোসিয়েশন করতে পারবে, কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন বা সমিতিও সেম নেগোসিয়েশন করার ক্ষমতা রাখবে। দুর্ঘটনা, আগে এই বিষয়টা ছিল না, এখন সংযোজিত হয়েছে। দুর্ঘটনা বিষয়ে কোনো সংজ্ঞা ছিল না লেবার লতে। এবার হচ্ছে দুর্ঘটনা অর্থ কর্মক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রের বাহিরে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় বা মালিকের এখতিয়ারাধীন অবস্থায় আকস্মিকভাবে সংঘটিত কোনো ঘটনা, যার কারণে শারীরিক জখম বা মানসিক আঘাত বা প্রাণহানি ঘটে। ধারা 2-30, কোনো মৃত্যু ব্যক্তি সম্পর্কে পোষ্য অর্থ নিম্নলিখিত যে কোনো আত্মীয় যথা, যাকে এখানে আগের থেকে একটু সহজ করা হয়েছে, মানে এখানে যেটা লেখা হয়েছে মৃতের স্ত্রী বা স্বামী, যে মারা যাবে তার স্ত্রী বা স্বামী, নাবালক সন্তান, অবিবাহিত কন্যা, বিধবা মাতা, এরা হলো যে পোষ্য। তার সাথে সংশ্লিষ্ট শ্রমিকের মৃত্যুর সময় তার আয়ের উপর সম্পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল হওয়ার ক্ষেত্রে মাতা, পিতা, বিধবা কন্যা, নাবালক ভ্রাতা, অবিবাহিত বা বিধবা ভগ্নী, বিধবা পুত্রবধূ, মৃত্যুপুত্রের নাবালক সন্তান, মৃত্যু মেয়ের নাবালক সন্তান যদি তাহার পিতা জীবিত না থাকেন, অথবা মৃত্যু শ্রমিকের পিতা জীবিত না থাকলে তাহার দাদা বা দাদি, এরা হলো পোষ্য হিসেবে বিবেচিত হবে। 34, প্রসূতি কল্যাণ অর্থ চতুর্থ অধ্যায়ের অধীন কোন নারী শ্রমিকের তাহার প্রসূতি হইবার কারণে পদে মজুরি সহ ছুটি ও বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য সুবিধা। এই যে দেখেন প্রথমে পরিবর্তন হয়েছিল মহিলা শ্রমিকদের, যত জায়গায় মহিলা আছে তা এখন নারী হয়ে যাবে। তাহলে এখন কি হবে, নারী শ্রমিককে তাহার প্রসূতি হইবার কারণে পদীয় মজুরি সহ ছুটি ও বিধির অন্যান্য সুবিধা। তাহলে এখানে তিনটা সুবিধার কথা বলছে। চতুর্থ অধ্যায়ের অধীন সুবিধা, মজুরি সহ ছুটি, বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য সুবিধা। তো আমরা দুইটা সুবিধাই দিয়ে থাকি, একটা হলো চতুর্থ অধ্যায়ের অধীন প্রসূতি কল্যাণ সুবিধা আর অন্যান্য সুবিধা, কিন্তু মজুরি সহ ছুটি এটা আমাদের মানে কি প্র্যাকটিসে নাই যদি বলি। অর্থ হলো যে প্রথা বা প্রচলন এক ধরনের আইন, আমাদের ইন্ডাস্ট্রিতে বা অন্য কোথাও এই প্রথা বা প্রচলন নাই যে মজুরি সহ আমরা ছুটি দেব। আমরা শুধু হলো যে কি দেই, চতুর্থ অধ্যায়ের অধীন সুবিধা দেই এবং হলো বিধির অন্যান্য সুবিধা দেই। তো চতুর্থ অধ্যায়ের যে সুবিধা সেটা হলো তার এখন যেটা সংশোধনী এসেছে, তার শ্রমিক কর্তৃক ধার্যকৃত সর্বশেষ মজুরি, ধার্যকৃত মোট মজুরি তাকে 26 দ্বারা ভাগ করে 120 দিয়ে গুণ করে যে অ্যামাউন্ট আছে সেটা দেওয়া হয়। আর বিধি দ্বারা অন্যান্য সুবিধা অর্থ শ্রমিক ছুটিতে থাকা অবস্থায় 120 দিন ছুটিতে থাকা অবস্থায় অন্যান্য শ্রমিক যে সুবিধা পায়, এই ছুটি থাকা অবস্থায় প্রসূতি কল্যাণ নারীও সেই সুবিধা পাবে। যেমন ছুটিতে থাকা অবস্থায় যদি আপনি ঈদ বোনাস দেন তাহলে ওই শ্রমিক ঈদ বোনাস পাবে। ছুটিতে থাকা অবস্থায় যদি আনলিভের টাকা দেন সে আনলিভের টাকা পাবে। ছুটিতে থাকা অবস্থায় যদি আপনি কোনো ইনসেন্টিভ দেন সে ইনসেন্টিভ পাবে। ছুটি থাকা অবস্থায় যদি আপনি লভ্যাংশের টাকা বন্টন করে থাকেন, আপনার পরিস্থিতি থাকে, তাহলে সেও সেই টাকা পাবে। অন্যান্য শ্রমিক যা পাবে সেও তা পাবে। এটা হলো অন্যান্য বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য সুবিধা। ধারা 2 এর সংজ্ঞায় 41 ক এটা নতুন মানে অন্তর্ভুক্ত হয়েছে, সংযোজিত হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ অর্থ দ্বারা 348 গয়ের অধীন প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ। এটা আগে এই সংজ্ঞার ভিতরে ছিল না, এটা সংযোজিত হয়েছে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি। তো বিকল্প বিরোধ মানে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের যেটা ছিল লেবার ল 33-এ, সেটা হলো কোনো অভিযোগ যদি শ্রমিকের থাকে তা মালিকের নিকট লিখিত অভিযোগ করতে হয়। মালিক সেই অভিযোগ আমলে নিয়ে তাকে যথোপযুক্ত বিবেচনায় যে রায় হয় সেটা শ্রমিককে জানায়। শ্রমিক যদি এটা সন্তুষ্ট হয় তাহলে এখানেই মীমাংসিত হয়ে যায়। শ্রমিক যদি মানে সন্তুষ্ট না হয় তাহলে সে পরবর্তী শ্রম আদালতে মামলা করতে পারে। শ্রম আদালতের রায়ে যদি সন্তুষ্ট হয় তাহলে এখানেই শেষ, সন্তুষ্ট না হলে সে ট্রাইব্যুনালে আপিল করতে পারে, এখানে শেষ। দ্বিতীয় একটা মাধ্যম হলো শ্রমিকরা গিয়ে ডাইরেক্ট আপনাকে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যেটাকে ডাইফ বলা হয়, ওখানে গিয়েও তারা অভিযোগ জানাতে পারে
এবং কলকারখানা থেকে ফ্যাক্টরিকে একটা চিঠি দেয় অভিযোগ সম্পর্কে, এবং কলকারখানা শ্রমিক ও মালিক পক্ষকে উভয় পক্ষকে বসে এটা সালিশি করেন, আরবিট্রেশন হয়, ওখানে সালিশি হয়। তো সালিশি হয়ে সে যা রায় দেয়, সে যদি মালিক পক্ষ মেনে নেয়, শ্রমিক পক্ষ মেনে নেয়, তাহলে ওখানেই মানে নিষ্পত্তি হয়ে যায়, খারিজ হয়ে যায়। আর যদি শ্রমিক পক্ষ তো মালিক পক্ষ দুইজনের একজন মানে রাজি না হয়, যদি ওখানে মীমাংসিত না হয়, তাহলে এটা পরবর্তীতে লেবার কোর্টে মামলা হয়। এক দুই, আর একটা মাধ্যম ছিল হলো বিজিএমএ তে। শ্রমিক পক্ষ গিয়ে বিজিএমএ তে অভিযোগ করতে পারে। বিজিএমএ এর লেবার সেল আছে, ওখান থেকে আবার মালিক পক্ষকে লেটার দেওয়া হয়। বিজিএমএ মালিক পক্ষ শ্রমিক পক্ষ নিয়ে সালিশি করে মীমাংসা করে দিতে পারেন। যদি উভয় পক্ষ রাজি হয় তাহলে ওখানেই নিষ্পত্তি হয়ে যায়। আর যদি সে রাজি না হয় তাহলে আবার ওই নিষ্পত্তি লেটার নিয়ে লেবার কোর্টে মামলা করতে পারে। যে এই যে প্রসিডিউরগুলো আছে, এর মধ্যে আরেকটা আছে ফেডারেশন, মানে শ্রমিক গিয়ে ডাইরেক্ট ফেডারেশনে যেতে পারে, কোনো ট্রেড ইউনিয়নে যেতে পারে। আবার ট্রেড ইউনিয়ন কি করবে, ফেডারেশন তারাও আবার গিয়ে অনেক সময় বিজিএম এর কাছে যায়, বিজিএম এর মাধ্যমে সমাধান করে, অথবা ফেডারেশন গিয়ে কলকারখানা যায়, তার মাধ্যমে সমাধান করে, অথবা ওখানে সমাধান না হলে ফেডারেশন গিয়ে আবার লেবার কোর্টে মামলা করে। এই যে আপনার বিরোধ নিষ্পত্তির যে মাধ্যমগুলো রয়েছে, তো এই মাধ্যমের ভিতরে আমরা বিজিএমই থেকে যেটা করতাম, করা হতো, এটা এটা একটা গুড প্র্যাকটিস ছিল, বাট লেবারে মানে লেবার লতে এটার অন্তর্ভুক্ত ছিল না যে বিজিএম এভাবে করতে পারে, বাট এটা গুড প্র্যাকটিস। মানে যদি উভয় পক্ষ রাজি হয়, সম্মতি হয়, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু এটা এখন আইনি ভিত্তি দেশে যে বিকল্প বিরোধ নিষ্পত্তিগুলো আর কি কি মাধ্যমে করতে পারবে, এটা এখানে 348 গয়ে বলা হয়েছে। তবে এখন এটা মানে ইমপ্লিমেন্টেশন হয় নাই, কিভাবে করবে তার একটা প্ল্যান দিয়েছে। যেমনি এই আইনে একে বলা আছে, এই আইনে বা বিদ্যমান অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, শ্রম সংক্রান্ত ব্যক্তিগত বা যৌথ বিরোধ নিষ্পত্তির জন্য এই আইনের আওতায় একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ গঠন করা হইবে, যাহা নিরপেক্ষ ন্যায্যতার ভিত্তিতে কার্যকর পরিচালনা করিবে। দুই, কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত জেলা জজ বা শ্রম অধিকার বা আন্তর্জাতিক শ্রমমান বিষয়ক অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বা বেসরকারি পর্যায়ে অভিজ্ঞ ব্যক্তিকে সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিয়োগ প্রদান করিবে। তিন, এই কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রয়োজনীয় সংখ্যক দপ্তর স্থাপন করিবেন, যদি এখনো করে নাই, করবে। সালিশ পরিচালনার জন্য কর্তৃপক্ষকে সহযোগিতা করিবার জন্য মধ্যস্থতাকারী কাউন্সিলিয়েটর বা সালিশকারকদের প্যানেল অফ আরবিট্রেটরস থাকিবে। মানে এটা সালিশ পরিচালনার জন্য এটা থাকবে, এখনো কিন্তু করা হয় নাই। এই কর্তৃপক্ষের কার্যক্রম তদারকি করার জন্য সরকার ত্রিপক্ষীয় প্রতিনিধির ভিত্তিতে সরকার গেজেট এই বিজ্ঞপ্তি আকারে একটি গভর্নিং বডি গঠন করবে। তিন পক্ষ নিয়ে, হয়তো শ্রমিক, মালিক এবং সরকার, এই তিন পক্ষ নিয়ে একটা গভর্নিং বডি করবে। সে গভর্নিং বডি কি করবে, শ্রম অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ লেবার দল এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট ডাইভ মনোনীত তালিকা হইতে মধ্যস্থকারীগণকে কনসিলিয়েটর নিয়োগ করিবে এবং সালিশকারকগণকে প্যানেল অফ আরবিট্রেশন মানে প্যানেল গঠন করিবে। মধ্যস্থকারীগণের কাউন্সিলেটর এবং সালিশকারকগণের প্যানেল অফ আরবিট্রেটর যোগ্যতা ও দক্ষতা সংক্রান্ত বিষয়েরই বিধি দ্বারা নির্ধারণ করিবে। মানে যারা সালিশকারক থাকবেন, যারা আরবিট্রেটর থাকবেন, যারা কাউন্সিলর থাকবেন, তাদের যোগ্যতা কি হবে, এটা বিধি দ্বারা পরবর্তীতে নির্ধারণ করা হবে। গভর্নিং বডির সদস্য মনোনয়নের মানদণ্ড এবং পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে এবং গভর্নিং বডি গঠনের বিষয়টি সরকারি গেজেটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হইবে। যদি এটা একটা প্ল্যান এখনো বাস্তবায়ন হয় না, এটা বাস্তবায়ন হলে মানে শ্রমিকদের অভিযোগ দেওয়ার আরো অনেকগুলো মাধ্যম খুলে যাবে এবং লেবার কোর্টের চাপগুলো অনেক ক্ষেত্রেই কমে যাবে। কারণ ধারা 2-49, কোনো প্রতিষ্ঠান সম্পর্কে মালিক অর্থ এমন কোনো ব্যক্তি যিনি প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ করেন এবং নিম্নলিখিত ব্যক্তিগণ ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনামূলক বা প্রধান নির্বাহী বা ব্যবস্থাপক বা প্রশাসনিক বা তদারকির জন্য লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি। এটা মালিকের অন্তর্ভুক্ত হবেন, এরা শ্রমিকের অন্তর্ভুক্ত হবে না। কনফিউশন হলো তদারকি। তা আমরা তদারকি বলতে যেটা প্রতিষ্ঠানে বা ফ্যাক্টরিগুলোতে প্রচলন আছে, একজন সুপারভাইজার যিনি 20 থেকে 25 জন শ্রমিককে পরিচালনা করেন, তাদের কাজের হিসাব নেন, তাহলে সেই হিসেবে এই শ্রমিক বা এই সুপারভাইজার ইনিও কি মালিকের অন্তর্ভুক্ত হবেন? এখানে আমার ব্যক্তিগত মতামত হলো, এখানে যেটা বলা হয়েছে যে প্রধান নির্বাহী, ব্যবস্থাপক বা প্রশাসনিক বা তদারকি, এই তদারকি কেবল একজন 25টা মেশিন বা 25 জন শ্রমিককে পরিচালনা করেন এমন ব্যক্তি নেন, যিনি প্রতিষ্ঠানকেই পরিচালনা করেন, যিনি প্রতিষ্ঠানেই তদারকি করেন, মালিকের ছায়ামূর্তি হিসেবে কাজ করেন, মালিকের অ্যাবসেন্স হিসেবে যিনি দায়িত্ব পালন করেন, এমন ব্যক্তি যিনি প্রতিষ্ঠান তদারকি করেন, এরাই হলো মালিকের প্রতিনিধি অথবা মালিক হিসেবে গণ্য হবেন। ধারা 2-49 ক নতুন যুক্ত হয়েছে মাস অর্থ খ্রিস্টীয় বর্ষপঞ্জির মাস।
2-32 যৌথ দর কষাকষি প্রতিনিধি সিবিএ অর্থ কোনো প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠান পুঞ্জে এমন কোনো ট্রেড ইউনিয়ন বা ফেডারেশন বা কনফেডারেশন যাহা ত্রয়োদশ অধ্যায়ের অধীন উক্ত প্রতিষ্ঠান পুঞ্জে বা খাত ভিত্তিক জাতীয় বা অন্যান্য স্তরে যৌথ দর কষাকষির ব্যাপারে শ্রমিকগণের প্রতিনিধি। ধারা 2-52 ক সংজ্ঞা যৌন হয়রানি অর্থ এই যৌন হয়রানির এই বিষয়টা বিধিতে ছিল 361 কতে অন্তর্ভুক্ত ছিল যে কোন কোন বিষয়গুলো যৌন হয়রানির মধ্যে পড়বে। 1 নম্বরে অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ সরাসরি কিংবা ইঙ্গিতে, যেমন শারীরিক স্পর্শ বা এ ধরনের প্রচেষ্টা, প্রাতিষ্ঠানিক বা পেশাগত ক্ষমতা ব্যবহার করিয়া কাহারও সহিত যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা, যৌন নিপীড়নমূলক উক্তি, 4 যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন, 5 পর্নোগ্রাফি দেখানো, 6 যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গি, 7 অশালীন ভঙ্গি, অশালীন ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করা, অশালীন উদ্দেশ্য পূরণে কোনো ব্যক্তির আলক্ষ্যে যাহার নিকটবর্তী হওয়া ও অনুরূপ করা, যৌন ইঙ্গিতমূলক ভাষা ব্যবহার করিয়া ঠাট্টা বা উপহাস করা। 8 চিঠি, টেলিফোন, মোবাইল, SMS, ছবি, নোটিশ, কার্টুন, চেয়ার, টেবিল, নোটিশ বোর্ড, অফিস, ফ্যাক্টরি দেওয়ালে যৌন ইঙ্গিতমূলক অপমানজনক কিছু লেখা অথবা আঁকা। ব্ল্যাকমেল বা চরিত্র হননের উদ্দেশ্যে স্থির বা ভিডিও চিত্র ধারণ করা। 10 যৌন ইঙ্গিত বা হয়রানি প্রত্যাখ্যানের কারণে কোনো ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক ও প্রশিক্ষণমূলক কার্যক্রমে অংশগ্রহণ হইতে জোরপূর্বক বিরত রাখা। 11 প্রেম নিবেদন করিয়া প্রত্যাখ্যান হইয়া হুমকি দেওয়া বা চাপ প্রয়োগ করা। 12 ভয় দেখাইয়া বা মিথ্যা আশ্বাস দিয়া বা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনের চেষ্টা করা। 13 এটা এই 12 পর্যন্ত আগেও ছিল বিধিতে। 13 যেটা অন্তর্ভুক্ত হচ্ছে কুইড প্রোকো হয়রানি, যার অর্থ হলো কাজের সুবিধার বিনিময়ে যৌন হয়রানি। কোনো একজনকে কাজের সুবিধা দিচ্ছি, তোমাকে কাজটা হালকা করে দেবো, এর বিনিময়ে যৌন হয়রানি করে, অথবা কাজের কর্মঘণ্টা বাড়িয়ে দেবো, যৌন হয়রানি করবে। এই যে কাজের সুবিধা দিয়ে কাজ হালকা করে দেওয়া, কাজ কমিয়ে দেওয়া, তারপরে হলো যে কাজের সময় কমিয়ে দেওয়া, অথবা তার চাহিদা মতো কাজ বাড়িয়ে দেওয়া, উঠিয়ে দেওয়া, এগুলো হলো কুইড প্রোকো হয়রানি, যেটা আগে ছিল না, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। খ যৌন প্রাকৃতিক, শারীরিক, মৌখিক, অমৌখিক আচরণ এবং জেন্ডার পরিচয়, জেন্ডার অভিব্যক্তি অথবা বৈষম্যমূলক জেন্ডার সংবেদনশীলতার উপর ভিত্তি করিয়া পরিচালিত আচরণ যাহা নারী ও পুরুষ কর্মীদের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া বা একটি ভীতিকর, প্রতিকূল, অপমানজনক, আপত্তিকর, অবমাননাকর কাজের পরিবেশ তৈরি করে। এখানে যৌন হয়রানি কেবল আগে নারীদেরকেই বোঝানো হইতো, এবার শুধু নারী না, যৌন হয়রানি নারীও হতে পারেন, পুরুষও হতে পারেন, বা তৃতীয় কোনো লিঙ্গও হতে পারেন। এখানে মানে যৌন হয়রানিটাকে অনেক বেশি বিস্তৃত করা হয়েছে। আগে শুধু নারীদের ব্যাপারে যৌন হয়রানি ছিল, এখন যৌন হয়রানি পুরুষদের ব্যাপারে হতে পারে, নারীদের ব্যাপারে হতে পারে, এবং হলো কোনো তৃতীয় লিঙ্গের ব্যাপারে কেউ হতে পারে। শ্রমিক, আবাসী শ্রমিকের সংজ্ঞা। শ্রমিক অর্থ শিক্ষাধীন সহ কোনো ব্যক্তি যাহার চাকরির শর্তাবলী প্রকাশ্য বা যেভাবেই থাকুক না কেন, যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পের সরাসরিভাবে বা কোনো ঠিকাদার যে নামে অভিহিত হোক না কেন, ইহার মাধ্যমে জরুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি বা ব্যবসা উন্নয়নমূলক অথবা করণিক, আগে ছিল কিরানির, এখন হচ্ছে করণিক, একই শব্দ, শুধু ভাষাগত চেঞ্জ। করণিক কাজে নিযুক্ত কর্মচারী বা কর্মকর্তা হিসেবে যে নামেই অভিহিত হোক না কেন, তবে 2-49 খ নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তির অন্তর্ভুক্ত হবে। তাহলে সবাই অন্তর্ভুক্ত হবে, কারা হবেন না? যে প্রতিষ্ঠানের 2 যেটা পড়ে আসছিলাম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনামূলক প্রধান নির্বাহী বা ব্যবস্থাপক বা প্রশাসনিক বা তদারকির জন্য লিখিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এরা অন্তর্ভুক্ত হবেন না। এখানে বলেছিলাম যে তদারকির বলতে বোঝাবে শুধু সুপারভাইজার, যিনি 20টা-25টা মেশিন পরিচালনা করেন, ইনি শুধু এদেরকে তদারকি কর্মকর্তা বা বলে মালিকের অন্তর্ভুক্ত করে শ্রমিক থেকে বাদ দেওয়ার আসলে আমার মতে কোনো সুযোগ নেই। এখানে তদারকি বলতে বুঝাইছে টোটাল প্রতিষ্ঠানের দেখভাল করা, যিনি মালিকের অ্যাবসেন্সে বা মালিকের ছায়ামূর্তি হিসেবে মালিকের মতোই দায়িত্ব পালন করেন, এমন ব্যক্তিরাই, যাদেরকে লিখিতভাবে দেওয়া হবে যে তুমি এই দায়িত্বগুলো পালন করবে, যেটা মালিকের দায়িত্ব পালন করার কথা ছিল সেটা সেই ব্যক্তি পালন করতেছে, এমন ব্যক্তিরাই যারা তদারকি করেন তারাই হলো মালিকের অন্তর্ভুক্ত হবে, তারা এখানে শ্রমিকের অন্তর্ভুক্ত হবে না। 2-78 ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্ট অর্থ কি? অর্থ কোনো প্রতিষ্ঠানের মালিক বা মালিকের কোনো সংগঠন কর্তৃক গৃহীত এমন কোনো কার্যক্রম যাহা ওই প্রতিষ্ঠানের বা মালিকের কোনো সংগঠনের অধীন কোনো প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সাময়িক বা বদলি শ্রমিক সহ ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অবসর গ্রহণ বা অন্য কোনো কারণে চাকরি অবসানের পর নতুন করিয়া কারখানা বা প্রতিষ্ঠানে চাকরি লাভের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করিবার উদ্দেশ্যে তালিকা বা ডাটাবেস তৈরি করা। আপনার কোনো শ্রমিকের ছাঁটাই করে দিলেন, তাদের একটা তালিকা তৈরি করলেন,
এটা ব্ল্যাক লিস্ট হিসেবে পড়বে। আপনাকে শ্রমিকদেরকে বরখাস্ত করে দিলেন, এটা একটা তালিকা করে বিভিন্ন জায়গায় মানে হ্যাং করে দিলেন, তাহলে এটা ব্ল্যাক লিস্টের ভিতরে পড়বে। তাই পরবর্তীতে আছে ব্ল্যাক লিস্ট করা যাবে না। এখন যদি কোনো মালিকের সংগঠন বিজিএমএ যদি এরকম কোনো ডাটাবেস তৈরি করে যেখানে সব প্রতিষ্ঠানের মানে ডিসচার্জকৃত শ্রমিকদের ওইখানে তালিকা দেবে, বরখাস্তকর্মী শ্রমিকদের তালিকা এখানে আপডেট করবে, বা ছাঁটাইকৃত শ্রমিকদের তালিকা আপডেট করবে, অথবা অবসর গ্রহণ করতে তালিকা আপডেট করবে, এরকম তালিকা আপডেট করে এটাও ব্ল্যাক লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। হয়রানি বা সহিংসতা অর্থ কর্মক্ষেত্রে সকল অগ্রহণযোগ্য আচরণ, চর্চা, রীতি, একক বা দলবদ্ধভাবে উৎপীড়নমূলক কার্যকলাপ বা হুমকি অথবা মৌখিক বা শারীরিক নির্যাতন যাহা একবার বা একাধিকবার ঘটিতে পারে এবং যাহার উদ্দেশ্য ফলাফল বা সম্ভাব্য পরিণাম হলো শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক ক্ষতি, ইহার মধ্যে জেন্ডার ভিত্তিক সহিংসতা হয়রানি অন্তর্ভুক্ত হবে। এই সহিংসতা বা হয়রানির একটা সংজ্ঞা দিয়েছেন যে কোন কোন বিষয়গুলো সহিংসতা বা হয়রানি হিসেবে পড়বে। তবে এটা যদি জেন্ডার ভিত্তিক হয় সহিংসতার মধ্যে পড়বে। এই সহিংসতা হারের মধ্যে পুরুষ, মহিলা এবং তৃতীয় কোনো লিঙ্গ পড়তে পারে, যেহেতু জেন্ডার ভিত্তিক সহিংসতার কথা বলা হয়েছে। এই ছিল হলো মোটা দাগে মানে সংজ্ঞাসমূহের পরিবর্তন বা সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট, যেটা 17 নভেম্বর 2025 সালে প্রকাশিত হয়েছে। আজকে এই পর্যন্তই। সামনের আলোচনায় আমরা দ্বিতীয় অধ্যায়ের কি কি সংশোধনী এসেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।